ভেরি গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টার, ঠিক। এবং গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আলোচনা করার সময় আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে গ্যাসীয় পদার্থের অবস্থা বুঝতে গেলে আমাদের চারটে রাশির দরকার হয়। সেটা হচ্ছে গিয়ে চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এবং ভর বা পরিমাপ হচ্ছে এম। ক্লিয়ার? এবং এর আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম এই চাপ এবং আয়তন সম্পর্কিত, মানে ভি এবং পি সম্পর্কিত একটা সূত্র, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে 1662-তে দেওয়া হয়েছিল এবং তার বহু বছর পর 1787-এ 1787 সালে ফরাসি বিজ্ঞানী জ্যাক্স চার্লস আয়তন এবং তাপমাত্রা সম্পর্কিত একটা সূত্র দেন, যে সূত্রটাকে আমরা বলি চার্লসের সূত্র। তাহলে আমরা একটু জেনে নেব চার্লসের সূত্রটা কি। চার্লসের সূত্রতে বলা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে উষ্ণতা বৃদ্ধি পেলে ওর আয়তনে কিভাবে বৃদ্ধি পাচ্ছে বা উষ্ণতা হ্রাসে কিভাবে আয়তনটা হ্রাস পাচ্ছে সেই সম্পর্কিত সূত্র হচ্ছে চার্লস সূত্রটা। আবার বলি, চার্লসের সূত্রতে আমরা দুটো জিনিসের কথা বলছি। কি বলছি? স্থির চাপে, এক নম্বর হচ্ছে স্থির চাপে, আর কি বলছি? দুই হচ্ছে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা ছিল। আমরা ধরে নিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা কোনো গ্যাসের আয়তন V0। তাহলে কি হচ্ছে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, মনে করলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে দেখে নিলাম, ঠিক আছে। তাহলে কি হবে? ওই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল, তার মানে V0 ছিল, তার 1/273 অংশ। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি হচ্ছে V0 বা এটা। তাহলে এটা আয়তন ছিল, এটা বৃদ্ধি পেল। তাহলে এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেডে এখন আয়তনটা কত হলো? 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত হলো? আয়তন হলো V0 ছিল আর এইটা বৃদ্ধি পেল। তার মানে এখন আয়তন হয়ে গেল V0 প্লাস V0 বাই 273। ক্লিয়ার? তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন কত বৃদ্ধি পাবে? না V0 প্লাস V0 ইনটু 2/273। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড যদি মনে করো বৃদ্ধি পায়, T ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনটা কত হবে আমি একটু বুঝে নিই। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের বৃদ্ধিতে যদি এই আয়তনটা বৃদ্ধি পায়, তার মানে T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, তাহলে কত হবে? না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 273 অংশ। ক্লিয়ার এটা? তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় আয়তন হবে, ওর যে আয়তন ছিল প্রাথমিক আয়তন V0, আর বাড়লো কতটা? না এইটা, মানে V0 ইনটু T বাই 273। তাহলে মোট আয়তন কত হয়ে গেল? এই জিনিসটা। তার মানে আমি এখান থেকে V0টা যদি কমন নিই তাহলে পাবো 1 প্লাস T বাই 273। এটা কততে? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন, তার মানে আমি লিখলাম VT। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার চার্লসের সূত্র। তাহলে এই চার্লসের সূত্র বলার সময় তুমি দুটো জিনিস লক্ষ্য রাখো। আমি যেটা ফার্স্টেই বলেছি যে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরে, তার মানে এখানে যে দুটো জিনিস ধ্রুবক থাকে, একটা হচ্ছে এই চার্লসের সূত্রে দুটো জিনিস ধ্রুবক থাকে, একটা হচ্ছে গিয়ে এই চাপ P আর একটা নির্দিষ্ট ভর, তার মানে হচ্ছে গিয়ে তোমার এর এই দুটো ধ্রুবক থাকে। অনেক সময় কোশ্চেন আসে যে চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে, একটা হচ্ছে গিয়ে চাপ আর একটা হয়ে গেল V। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি হয়ে গেল? না VT = V0 * 1 + T / 273। আচ্ছা, আবার আরেকটা জিনিস তোমাকে বলে দিই, যেমন চার্লসের সূত্রে আরেকটা জিনিস বলা ছিল যে বৃদ্ধি বা হ্রাসে, যে আমি এখানে পুরো ক্যালকুলেশনটা বৃদ্ধিতে করলাম। যদি আমার এমন হতো যে উষ্ণতা হ্রাস পেত, তাহলে এখানে আর কিছু নয়, এই জায়গাটায় আমরা মাইনাস করতাম, কারণ প্রাথমিক আয়তন থেকে ওটা মাইনাস করতে হতো। যে এত আয়তন হ্রাস, এটা আমার আয়তন বৃদ্ধি, যদি এটা আমার হ্রাস হতো তাহলে এই আয়তনটা হ্রাস করতাম, তাহলে এখানে 1 - T বাই 273 হয়ে যেত। আশা করি বোঝা গেল। এবার একটা জিনিস এখানে দেখো, এই চার্লসের সূত্রটা কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না, এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখি, তাহলে আমাদের সূত্রটা কি হলো আরেকবার লিখে নিই এখানে, না ভিটি ইকুয়াল টু v0 ইনটু 1 প্লাস t বাই 273। যদি আয়তনটা হ্রাস পেত, মনে করো -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কি হতো? তাহলে টি এর জায়গায় আমাকে তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাতে হতো। তাহলে এখানে আয়তনটা কি হচ্ছিল আমি একটু দেখে নিই। টি এর জায়গায় আমি -273 বসালাম, তাহলে v0 আর টি এর জায়গায় কি বললাম -273 বসালাম, তাহলে এটা আসতো। তাহলে 273 কেটে এটা 1 ওহম চলে আসতো, তার মানে এটা কি আসতো v0 ইনটু 1 - 1 দ্যাট ইজ v0 ইনটু 0 দ্যাট ইজ 0। তার মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন শূন্য হয়ে যেত। আচ্ছা, এটা কখন? ওই আবার একটা জিনিস মনে রাখবে যে চাপটা কিন্তু সেখানে স্থির ছিল আর গ্যাসের ভরটা স্থির ছিল। তার মানে আমরা এখান থেকে পরম শূন্য উষ্ণতার একটা সংজ্ঞা পাই। পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা কি একটু দেখে নিই। পরম শূন্য সংজ্ঞা বলতে কি বুঝি? পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। তাহলে কি বলছে পরম শূন্য উষ্ণতা? বলছে যে স্থির চাপে, মানে এই ক্যালকুলেশনটা আমাদের কিন্তু স্থির চাপ স্থির রেখে এবং নির্দিষ্ট একটা গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে করা হয়েছিল। তাহলে আমি কি লিখব পরম শূন্য উষ্ণতা? তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন যে উষ্ণতাতে শূন্য হয়ে যায় সেইটাকে বলা হয় ওর গ্যাসের পরম শূন্য উষ্ণতা। বোঝা গেল? আচ্ছা, এই পরম শূন্য উষ্ণতা, এখানে কোশ্চেন আছে যে পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? আচ্ছা, আরেকটা এখান থেকে কোশ্চেন খুব আসে, আমি একটু বলে দিই যে পরম শূন্য উষ্ণতাকে এই পরম এই কথাটা কেন ইউজ করা হয়েছে, এই পরম বলার কারণ কি, পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি, এটা অনেক সময় কোশ্চেন আসে, এটা বলে দিই। দেখো এখানে দেখো টি এর জায়গায় -273 বসিয়ে পড়ে আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম যে আয়তনটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই -273 ডিগ্রি থেকে কম উষ্ণতা কিন্তু আর হওয়া সম্ভব নয়। কেন না, -273 থেকে যদি এটা কম হতো তাহলে কি হতো, এটা নেগেটিভ চলে আসতো, মানে আয়তনটা ঋণাত্মক হয়ে যেত, সেটা পসিবল নয়। এটা একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এই পরম শূন্য উষ্ণতা কিন্তু গ্যাসের চাপ, প্রকৃতি বা কোনো কিছুর উপরে কিন্তু এটা নির্ভর করে না। ক্লিয়ার? সেজন্য এই উষ্ণতাটাকে পরম বলা হয়। এই পরম শূন্য উষ্ণতা মানে -t = -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে 0 ডিগ্রি ধরে প্রতি ডিগ্রির মানকে সেলসিয়াস ডিগ্রির 1 ডিগ্রির মানের সমান করে একটা স্কেল প্রবর্তন করা হয়েছিল, যে স্কেলটাকে আমরা বলি পরম স্কেল। আবার বলবো, পরম স্কেল বলতে কি বোঝো? কোশ্চেন আছে, পরম স্কেল বলতে কি বোঝো? তাহলে কি হচ্ছে, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে 0 ধরে প্রতি 1 ডিগ্রির মান সেলসিয়াস ডিগ্রির 1 ডিগ্রি মানের সমান ধরে পড়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছিল সেটাকে বলা হচ্ছে পরম স্কেল। এবং বিজ্ঞানী লর্ড কেলভিন যেহেতু এই স্কেলটা প্রবর্তন করেছিলেন, তাই এই স্কেলটাকে অনেক সময় কেলভিন স্কেলও বলা হয়। ক্লিয়ার? এবং টেম্পারেচারটাকে কে দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা কোশ্চেন তোমাদের খুব আসে সেটা একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে গিয়ে কেলভিন স্কেলের পার্ট ইকুয়াল টু হয় সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। কেন না, কেন -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে 0 কেলভিন। ক্লিয়ার? আমি বললাম যে স্কেলের তাপমাত্রা কে দিয়ে ডিনোট করা হয়, 0 কেলভিন। ক্লিয়ার? তাহলে কেলভিন স্কেলের যে পার্টটা সেটা হবে কি না, সেলসিয়াস স্কেলের যে পার্ট হবে তার 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং কেলভিন স্কেলকে আমরা যদি টি দিয়ে ডিনোট করি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এই টি ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের পার্ট আমরা স্মল টি দিয়ে ডিনোট করলাম প্লাস 273। এই জিনিসটা খেয়াল রাখবে, যেখানে টিটা হচ্ছে কেলভিনে আর স্মল টিটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কেলভিন স্কেলের পার্ট ইকুয়াল টু হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস 273। তার মানে যদি আমি বলি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সেটা কত কেলভিন হবে না, সেটা হয়ে যাবে টি এর জায়গায় 10 বসাও তাহলে 273, তার মানে 283 কেলভিন। ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমাদের অনেক সময় একটা পরীক্ষায় কোশ্চেন আছে, একবার মাধ্যমিকে এসেছিল, আমি সেই কোশ্চেনটা একটু ডিসকাশন করে দিই। সেটা হচ্ছে যে তোমাকে বলে দিয়েছিল যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন
এর মধ্যে কোনটি বেশি, এর মধ্যে কোনটি বেশি। তাহলে বেশি কম যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে এই যে দুটো টেম্পারেচারের যে রিডিংটা দেওয়া আছে সেটাকে একটি নির্দিষ্ট এককে পরিমাপ করে বুঝতে হবে। এটা ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, এটা কেলভিনে, তাহলে হয় দুটোকে ডিগ্রি সেন্টিগ্রেডে নয় দুটোকে কেলভিনে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে, তাহলে তো আমি বেশি কম বুঝতে পারবো। এমনি তো নয়তো বুঝতে পারবো না, কারণ এটা সেন্টিগ্রেড কেলভিনে দেওয়া আছে, তাহলে আমি এই সেন্টিগ্রেডটাকে কেলভিনেতে করে নিতে পারি। তাহলে সেন্টিগ্রেডকে কেলভিনে করার ফর্মুলা কি, T = T + 273। তাহলে এখানে T = কত হয়ে যাবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন দেখে নিই। T এর জায়গায় আমি, এটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে, T এর জায়গায় আমি 30 বসিয়ে দিই প্লাস 273, তাহলে করলে কত আসবে, 303 কেলভিন। তার মানে কি হলো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 কেলভিন। এবার তুমি বুঝতে পারছো 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 303 কেলভিন, আর এটা 300 কেলভিন দেওয়া আছে, তাহলে কোনটা বেশি উষ্ণ, এই 303 কেলভিনটা বড়, 303 কেলভিন মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়, তাহলে এর মধ্যে কোনটি বেশি, তাহলে লিখবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি। ক্লিয়ার? এরকম ধরনের একটা কোশ্চেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস তোমাদের আমি ডিসকাশন করব, সেটা হচ্ছে গিয়ে এর একটা, যেমন আমরা বয়েলের সূত্রতে পিভি এর যেমন গ্রাফ দেখেছিলাম, এখানেও আমরা একটা গ্রাফ দেখব। সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা আয়তন এবং তাপমাত্রার মধ্যে যেহেতু সম্পর্ক, তাই আমরা এখানে ভিটি এর একটা আমরা গ্রাফ দেখব। যদি আমরা এক্স অক্ষ বরাবর তাপমাত্রা ইন ডিগ্রি সেন্টিগ্রেডে, খেয়াল রাখবে, যদি আমরা প্লট করি এবং y অক্ষ বরাবর যদি আমরা আয়তনকে প্লট করি, তাহলে আমরা দেখব যে তার গ্রাফটা অনেকটা এইরকম টাইপের হচ্ছে। ক্লিয়ার? এবং এই গ্রাফটাকে যদি আমরা পেছন দিকে এক্সটেন্ড করি, তাহলে আমরা দেখব এটা এই ঋণাত্মক x অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ যে বিন্দুতে ছেদ করছে যে তাপমাত্রা, সেই এই বিন্দুটাতে কি হচ্ছে, এই x অ্যাক্সিসের উপরে y স্থানাঙ্ক সবসময় শূন্য হয়, তার মানে y অক্ষ বরাবর কি করা হয়েছে না আয়তন, তার মানে এই জায়গাটায় এই পয়েন্টটাতে আয়তন কিন্তু শূন্য। এই টেম্পারেচারটা কত না, এই টেম্পারেচারটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? একটু দেখে নাও, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ, যেখানে টিটা হচ্ছে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এই গ্রাফটাই আবার যদি আমরা প্লট করি, এই এক্স অক্ষ বরাবর আমরা যদি ক্যাপিটাল টি মিনস হচ্ছে সবসময় মনে রাখবে, ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেলের পার্ট, আর স্মল টি মানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের পার্ট। তাহলে এই দিক বরাবর যদি আমি টি কে প্লট করি, এই দিক বরাবর আমরা যদি আয়তন ভি কে প্লট করি আগের মতনই, তাহলে আমরা জানি যে পরম শূন্য তাপমাত্রায়, অর্থাৎ 0 কেলভিনে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই গ্রাফটার নেচারটা এরকম টাইপের হয়ে যাবে, যেটা স্ট্রেট লাইন হবে, মূল বিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার? খেয়াল রাখবে। তাহলে এখানে বিভিন্ন চাপে এই গ্রাফটা এরকম টাইপের হতে থাকবে, যেখানে আমরা এইটাকে আমরা বলতে পারি P1 চাপে, এটা হচ্ছে P2 চাপে, এটা হচ্ছে P3 চাপে, বিভিন্ন চাপে, কিন্তু সবগুলোই যে কিন্তু ওই মূল বিন্দু দিয়েই যাবে, যেখানে এই P1টা হচ্ছে গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। আশা করি খেয়াল রাখবে। তাহলে এটা হচ্ছে VT এর গ্রাফ, আর এইটা হয়ে গেল আমার ভি ভার্সেস টি, এটাও ভি ভার্সেস টি গ্রাফ। ক্লিয়ার? পরীক্ষায় কিন্তু এই ধরনের শর্ট কোশ্চেন্স গুলো আসে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটি ছিল। আবার মনে করে দিই, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কি ছিল না, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি ছিল যে ভিটি = v0 * 1 + 273। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে যদি আমরা ধরে নিই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাসের আয়তন V1, এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মনে করো একটা গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে V2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি দেখো, V1 = V0 * 1 + T/273। একটু খেয়াল রাখো, V0 এখানে 273টা আমি এলসিএম নিলাম, তাহলে কি আসবে, আসবে 273 প্লাস T1। ঠিক আছে, T1 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন আমরা V1 ধরে নিয়েছি।
আচ্ছা এইটা মানে কি হলো দেখো, এটার জায়গায় আমরা লিখলাম T1 বাই 273। কিভাবে লিখলাম দেখো, কারণ একটু আগে আমি বলেছিলাম কেলভিন স্কেলের পার্ট আর সেলসিয়াস স্কেলের পার্টের মধ্যে সম্পর্কটা বলেছিলাম, T ইকুয়াল টু হয়ে যায় T প্লাস 273, এটা আমি বলেছিলাম। তাহলে যদি আমরা এটা বলতে পারি T1 ইকুয়াল টু দিস, তাহলে এই T1 প্লাস 273 এর জায়গায় আমরা লিখে দিতে পারলাম T1। ক্লিয়ার? তাহলে এইটা আমার মনে করে ধরো 1 নম্বর সমীকরণ। বোঝা গেছে? আচ্ছা এখানে দেখো আমরা আরেকটা জিনিসই বলেছি যে T2 ডিসইন্টিগ্রেশনের আয়তন V2, তাহলে এই সমীকরণটা থেকে আবার এটাও লিখতে পারি যে V2 ইকুয়াল টু V0 ইনটু 1 প্লাস T2 বাই 273। ক্যালকুলেশনস করি, V0 ইনটু হচ্ছে 273 প্লাস T2 বাই 273 ইকুয়াল টু V0, এই T2 প্লাস 273 কে লিখব T1 প্লাস 273 কে যদি T1 লিখি, তাহলে T2 প্লাস 273 হচ্ছে কি কত, ক্যাপিটাল T2 লিখবো, তাহলে T2 বাই 273। এইটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দেখলাম। তাহলে আমরা এখানে দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশনস, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনস। এই দুটো ইকুয়েশনসকে যদি আমি ভাগ করে দিই, 1 নম্বর ইকুয়েশনসকে যদি আমি 2 নম্বর ইকুয়েশনস দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করো। তাহলে এটা হচ্ছে V1 এর ভ্যালু, এটা হচ্ছে V1 এর ভ্যালু, আর এইটা হয়ে গেল তোমার V2 এর ভ্যালু। আমরা কি করব, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো দেখো, V1 বাই V2 ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে V0 ইনটু T1 বাই 273 আর V0 T2 বাই 273। তার মানে পাবো দেখো V1 বাই V2 ইকুয়াল টু আমরা পাবো T1 বাই T2। ক্লিয়ার? বা আমরা এখান থেকে বলতে পারি যেটা, সেটা হচ্ছে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, বা আমরা বলতে পারি V বাই T ইকুয়াল টু হচ্ছে একটা ধ্রুবক। ক্লিয়ার? বোঝা গেল? যেটাকে আমরা মনে ধরো একটা K দিয়ে ডিনোট করলাম, যেখানে K হচ্ছে একটা ধ্রুবক, যেটা এই গ্যাসের ভর, এবং এটা কখন না, এটা যখন গ্যাসের ভর এবং চাপ এই দুটো যখন স্থির, যেটা চার্লসের সূত্রটা আমরা ডিরাইভ করার সময় বলেছিলাম, তাহলে V বাই T ইকুয়াল টু হচ্ছে গিয়ে ধ্রুবক। বা এখান থেকে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে V প্রপোর্শনাল টু T, মানে V সমানুপাতিক T। তাহলে দেখো আমরা চার্লসের একটা সূত্র আমরা এটা পেয়েছিলাম, আর আরেকটা আমি ওর রূপ পেয়ে গেলাম, সেটা হচ্ছে V প্রপোর্শনাল টু T। ক্লিয়ার? এটি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে সম্পর্ক, আয়তন এবং ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে সম্পর্ক, এটা হচ্ছে আয়তন এবং কেলভিন বা পরমাণু উষ্ণতার সাথে সম্পর্ক। তাহলে V প্রপোর্শনাল টু T। বোঝা গেল আশা করি? আচ্ছা এইটা কখনো হবে আবার মনে করে দিই, এটা কিন্তু চার্লসের সূত্র ডিরাইভ করার সময় যে দুটো ধ্রুবক আমরা ধরে নিয়েছিলাম, একটা বলেছিলাম চাপ আর একটা ভর, সেই দুটো যদি ধ্রুবক থাকে তবেই হবে, অর্থাৎ N ও P যদি এখানে স্থির থাকে তাহলে এই জিনিসটা হবে। ক্লিয়ার? বোঝা গেল আশা করি? তাহলে দেখো আমরা বয়েলের সূত্র আগের দিন পড়েছি, আজকে আমি চার্লসের সূত্র পড়লাম। চার্লসের সূত্রের দুটো রূপ পড়লাম, একটা V প্রপোর্শনাল টু T, আর একটা যেটা আমি আগের দিন পড়েছিলাম সেটা বয়েলের সূত্রে তো পড়েছিলাম V প্রপোর্শনাল টু 1/T। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই বয়েল এবং চার্লসের সূত্রের একটা সমন্বয়, দুটোকে একসাথে আমরা বলবো, বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয়। ঠিক, এটা একটু বুঝে নাও, দুটোকে একসাথে কম্বাইন করলে কি হবে। যদি আমরা ধরে নিই, মনে করো N মোল একটা ধরো গ্যাসের, N মোল গ্যাসের চাপ আমরা ধরে নিলাম P, আয়তন ধরে নিলাম V, আর তাপমাত্রা আমি ধরে নিলাম তোমার ওই T। ঠিক, N মোল গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা আমরা ধরে নিচ্ছি। বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম একটু মনে করে নাও। বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছিলাম, বয়েলের সূত্র থেকে পাই, যেটা আগের দিন আমরা ডিরাইভ করেছিলাম, সেটা হচ্ছে V প্রপোর্শনাল টু 1/P। এবং বয়েলের সূত্রতে কি কি ধ্রুবক ছিল খেয়াল করো, সেখানে ধ্রুবক ছিল N ও T, স্থির ছিল। ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আজকে আমরা যেটা চার্লসের সূত্র থেকে কি পেলাম দেখো, চার্লসের সূত্র থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে V প্রপোর্শনাল টু T। V প্রপোর্শনাল টু T এটা কখন না, যখন বাকি দুটো রাশি, কোন দুটো রাশি, যখন N ও P স্থির। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এই দুটো সূত্রকে যদি আমরা একসাথে লিখি যৌগিকভেদের উপপাদ্য অনুসারে আমরা পাবো যেটা, সেটা V প্রপোর্শনাল টু T বাই P। কখন? যখন গ্যাসের ভরটা স্থির কিন্তু তাপমাত্রা এবং চাপ দুটোই যদি পরিবর্তিত হয়। যখন ভর স্থির, লিখে নিই একটু, ভর স্থির কিন্তু টি ও পি মানে তাপমাত্রা ও চাপ পরিবর্তনশীল। ক্লিয়ার? তাহলে ভি প্রপোর্শনাল টু আমি পেয়ে গেলাম টি বাই পি, বা আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি। এই যে সমানুপাতিক চিহ্নটা করে পড়ে তোমার এখানে একটা সমান চিহ্ন চলে এলো, যেখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? যার মান গ্যাসের ভরের উপরে নির্ভর করে কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। যদি, আচ্ছা এই সূত্র থেকে আমি একটা জিনিস বলি, যে যদি মনে করো ধরো T1 চাপে কোনো গ্যাসের T1 তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ যদি P1 হয়, আয়তন যদি V1 হয়, আর T2 তাপমাত্রায় যদি মনে করো ওই গ্যাসের চাপ P2 হয়, আয়তন যদি V2 হয়, এবং T3 তাপমাত্রায় যদি মনে করো চাপ P3 হয় এবং আয়তন যদি V3 হয়, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো একটু দেখে নিই। সেটা হচ্ছে PV, এই সূত্র থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে PV বাই টি ইকুয়াল টু হচ্ছে কে, মানে হচ্ছে ধ্রুবক। তাহলে এই কন্ডিশনটা যদি হয়, T1 তাপমাত্রায় যদি চাপ এবং আয়তন P1 V1, T2 তাপমাত্রায় চাপ এবং আয়তন যদি P2 V2, এবং T3 তাপমাত্রায় যদি ওর চাপ এবং আয়তন P3 V3 হয়, তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পাবো সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু অবশ্যই P2 V2 বাই T2 ইকুয়াল টু P3 V3 বাই T3 হবে, ইকুয়াল টু এটা অবশ্যই একটা ধ্রুবক হবে। ক্লিয়ার? আমরা এই সূত্রটাও এখান থেকে লিখে নিতে পারি। তাহলে আমরা এই জায়গাটা থেকে দেখো, এই বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় করে আমরা দুটো রূপ পেলাম। একটা হচ্ছে PV বাই T ইকুয়াল টু K, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি PV ইকুয়াল টু KT, অথবা আরেকটা যেটা রূপ পেলাম সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু P3 V3 বাই T3। ক্লিয়ার? এতদূর বোঝা গেছে? এইবার আমরা একটা জিনিস দেখো, এই যে PV ইকুয়াল টু KT, আলটিমেটলি যে আমরা সমন্বয় করে যে রূপটা পেলাম সেটা একবার আগে লিখে নিই। সেটা হচ্ছে গিয়ে তোমার PV ইকুয়াল টু KT, PV ইকুয়াল টু KT, বয়েল এবং চার্লসের সূত্রে এটা একটা সমন্বয় রূপ। যদি এটি 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে কি হয়, যে এই কে যে মানটা সেটা কিন্তু ধ্রুবক হয়। তাই 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে আমরা এই কে জায়গায় আমরা আর লিখে দিতে পারি, অর্থাৎ PV ইকুয়াল টু RT। তাহলে এই যে আর লিখে দিলাম, আরটা কি না, আরটা হচ্ছে গিয়ে তোমার ওর মোলার ধ্রুবক। ঠিক আছে? গ্রাম আণবিক বা মোলার গ্যাস ধ্রুবক, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে গ্রাম আণবিক বা গ্যাস মোলার ধ্রুবক। ক্লিয়ার? এটা হচ্ছে 1 গ্রাম অণুর ক্ষেত্রে আমরা এটা লিখে দিতে পারি। তার মানে আমার এই সূত্রটার রূপটা আলটিমেটলি কিরকম চলে এলো না, PV ইকুয়াল টু RT। যদি এটা n মোল গ্যাসের ক্ষেত্রে হয়ে যায়, তখন সমীকরণটা কি হয়ে যাবে না, PV ইকুয়াল টু nRT। ক্লিয়ার? এইটা হচ্ছে গ্যাসের একটা সমীকরণ, যেখানে দেখো চাপ, আয়তন, তোমার তাপমাত্রা এবং গ্যাসের ভর বা পরিমাপ, চারটে রাশি কিন্তু এখানে রয়েছে। ক্লিয়ার? যে সমস্ত গ্যাস এই সমীকরণটি মেনে চলে, কোন সমীকরণটা, PV ইকুয়াল টু nRT সমীকরণ মেনে চলে, সেই সমস্ত গ্যাসগুলোকে আমরা বলি কি বলি, সেগুলোকে আমরা বলি আদর্শ গ্যাস। ক্লিয়ার? আদর্শ গ্যাস। যে সমস্ত গ্যাস এই সমীকরণটা মেনে চলে। এই সমীকরণ কোথা থেকে পেলাম? ওই বয়েল এবং চার্লসের সূত্রকে সমন্বয় করে, বা আমরা এইভাবে বলতে পারি যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। বাস্তবে কোনোই গ্যাসই কিন্তু আদর্শ গ্যাস নয়, তার মানে কোনো গ্যাসই কিন্তু এই সমীকরণটা মেনে চলে না। কিন্তু খুব নিম্ন চাপ, অনেক সময় কোশ্চেন আসে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো মেনে চলে। খুব নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, দেখো আমি কিন্তু সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস অনেকটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
আচ্ছা, তাহলে আদর্শ গ্যাস বোঝা গেল, যারা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে যে সমস্ত গ্যাসগুলো, সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কোনগুলো? বাস্তব গ্যাস হচ্ছে যে সমস্ত গ্যাস এই সমীকরণটা মেনে চলে না। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। প্রকৃতপক্ষে যে কোনো গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। আমরা যে সমস্ত গ্যাসগুলোর সাথে পরিচিত, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সব গ্যাসগুলো কিন্তু বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাসগুলো, এই আদর্শ গ্যাস বলে কিন্তু কোনো গ্যাস হয় না, এটা একটা কাল্পনিক গ্যাস। কিন্তু বাস্তব গ্যাস অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে যদি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমি আরেকটা যেমন তোমাদেরকে বলেছিলাম, একটু নিউমেরিক্যালস গুলো আমরা বলে দেবো। নিউমেরিক্যালসটা যেমন একটা নিউমেরিক্যালস আমরা ডিসকাশন করে দিই, তাহলে তোমাদের দেখবে এই ব্যাপারটার সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, একটু লক্ষ্য করো, তোমরা নিউমেরিক্যালকে ভয় একদম পাবে না। -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ তোমার বলেছে যে গ্যাসের আয়তন হচ্ছে 750 সিসি। কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সিসি। তাহলে টেম্পারেচার বলে দেওয়া আছে, কিছু পরিমাণ গ্যাসের আয়তন বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 750 সিসি। গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করতে গ্যাসটিকে সমান চাপে, তার মানে যে চাপটা আগে ছিল সেই চাপে, সমান চাপে উত্তপ্ত করলে ওর আয়তন 1 লিটার হয়। 1 লিটার হয়। গ্যাসটির চরম উষ্ণতা কত? গ্যাসটির চরম উষ্ণতা কত? কোশ্চেনটাকে ভালোভাবে বুঝে নাও, দেখো তোমরা খুব ইজি পারবে। এখানে কি বলে দেওয়া আছে দেখো, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার মানে প্রাথমিক যে উষ্ণতা সেটা বলে দেওয়া আছে, T1 বলে দেওয়া আছে। কত? -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে 750 সিসি, তার মানে এখানে আমার V1 বলে দেওয়া আছে 750 সিসি। এবার বলেছে যে গ্যাসটিকে সমান চাপে, মানে চাপটা কিন্তু স্থির। চাপ কিসের স্থির থাকে? চাপ স্থির থাকে চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে চাপটা ধ্রুবক ছিল। তার মানে এটা চার্লসের সূত্রের থেকে অঙ্ক, অনেক সময় যেটা কনফিউশন হয় তোমাদের, কোথায় কোন ফর্মুলাটা ইউজ করবো, না এটা চাপটা স্থির, তার মানে এটা হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, সমান চাপে উত্তপ্ত করলে, তাহলে আমরা উষ্ণতাটা বৃদ্ধি করছি, তাহলে ওর আয়তনটা হচ্ছে তোমার 1 লিটার। তার মানে V2টা পরিবর্তিত আয়তন V2 হচ্ছে 1 লিটার। তাহলে চরম উষ্ণতা কত? T2 কত? তার মানে এই যে অঙ্কটা একটু যদি ভালোভাবে দেখো, তুমি দেখবে যে যখনই কোনো অঙ্ক দেওয়া থাকবে দুটো জিনিস লক্ষ্য করবে, যে সেখানে কোনটা ধ্রুবক রয়েছে। যেমন এখানে চাপ ধ্রুবক, তার মানে চার্লসের সূত্রের যে ফর্মুলা, সেই ফর্মুলাকে কাজে রাখবো। কার সাথে কার সম্পর্ক? এখানে উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক, তার মানে এটাও চার্লসের সূত্র একদম কনফার্ম হয়ে গেলে। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল চার্লসের সূত্রে? একটু মনে করে নাও, যে V1/T1 = V2/T2। একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবে, এখানে যে T1 এবং T2 এই যে তাপমাত্রাটা, এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে নয়, এটি হচ্ছে কেলভিন স্কেলে। যদি তোমার কোনো অঙ্কে যদি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেটাকে কিন্তু কেলভিনে কনভার্ট করে নেওয়া। যেমন এখানে T1 = -3 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, সেটা আমি কেলভিনে করে নেবো। কিভাবে করবো জানো? ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে করতে গেলে কি করতে হয়? ডিগ্রি সেন্টিগ্রেডের পার্ট প্লাস 273, তো আমরা -3 প্লাস 273 মানে হয়ে গেল 270 কেলভিন। তার মানে -3 ডিগ্রি সেন্টিগ্রেড = 270 কেলভিন আমি পেয়ে গেলাম। এরপর আমাদের এই ফর্মুলাটা দেখো, আমরা ইজি বসিয়ে নিতে পারবো। কি ফর্মুলাটা একটু দেখে নিই। তাহলে ফর্মুলাটা এখানে দেওয়া আছে V1/T1 = V2/T2। আমার এখানে কিন্তু V1 জানি, T1 জানি, V2 জানি। V2টা কত? V2 এখানে করেছে 1 লিটার। আমি এই লিটারটাকে আমি সিসি তে কনভার্ট করে নিই, সেটা হচ্ছে 1000 সিসি। ক্লিয়ার? এটা আমরা করে নিলাম। কেন দেখো এখানে এটা সিসি তে দেওয়া আছে, এটা লিটারে দেওয়া আছে, কনফিউশন হবে, বসিয়ে দিলে হবে না। কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে, যেমন একই ইউনিটে থাকে, এটা সিসি তে দেওয়া আছে, আমি এটাও সিসি তে কনভার্ট করে নিলাম। এইবার আমাদের আর কিছু না, জানতে চাই যে T2টা এখান থেকে বের করে নেবো এই ফর্মুলা থেকে। তাহলে T2 = কত হবে দেখো? T2 = হয়ে যাবে V2 into T1/V1। এই জাস্ট এই সমীকরণ থেকে পাচ্ছি। এবার আমি আর কিচ্ছু নয়, আমি জাস্ট বসিয়ে দেবো। V2 মানে কত? V2 মানে হচ্ছে 1000, বসিয়ে দিলাম। T1 কত? T1টা আমি এখানে বের করে নিয়েছি 270, আর V1টা কত? না V1টা আমাদের বলে দেওয়া আছে 750, তাহলে আমি 750 বসিয়ে দিলাম।
এটাকে আমাদেরকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবে এই ক্যালকুলেশনস করলে যেটা তোমার আসবে সেটা হচ্ছে 360 কিসে আসবে, কেলভিনে চলে আসবে। কিন্তু আমার দেখো অঙ্ক কিন্তু কোথাও কেলভিন দেওয়া ছিল না, আমার দেওয়া ছিল ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে আমি এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করে নেবো। কিভাবে কনভার্ট করে নেবো, 360 মাইনাস 273 করলে যেটা আসবে সেটা হচ্ছে 87 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T2 ইকুয়াল টু হয়ে গেল 87 ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও তুমি 360 কেলভিন ছেড়ে দিলেও তুমি মার্কস পাবে এমন নয়, কিন্তু যেহেতু তোমাকে কোশ্চেনের ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যান্সারটা দেওয়াটাই ঠিক। তাহলে আমার 87 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে, এর আয়তনটা 1 লিটার হয়ে যাবে। তাহলে অঙ্ক করার সময় জাস্ট এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। আশা করি বয়েল এবং চার্লসের সূত্র সম্বন্ধে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। আবার বলি, যদি কোনো কিছু কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, এবং অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক এবং শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে থাকো। ভালো থেকো।